কয়লা নাকি হাওয়ালা, ঠিক কেন গ্রেফতার করা হলো ভিনেশ চান্দালকে? ভিনেশ চান্দালের গ্রেফতারির পর তলব করা হয়েছে কলকাতার আইপ্যাক কর্তা প্রতীক জৈনের স্ত্রী এবং তার ভাইকে। একদিকে হাওয়ালা, অন্যদিকে কয়লা। কেন চারিদিক থেকে আইপ্যাককে ঘিরে ফেলার চেষ্টা করা হচ্ছে? সবটাই কি রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিক প্রতিহিংসা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে ভয়ানক দুর্নীতি, হাওয়ালা এবং কয়লা পাচার কেলেঙ্কারি? সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালেট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এই মুহূর্তে যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটা কার্যত এইরকম যে আপনাদের হয়তো জানা নেই যে ঠিক কেন আইপ্যাক কর্তা ভিনেশ চান্দালকে গ্রেফতার করা হলো। ইতিমধ্যেই আপনারা শুনে নিয়েছেন বা গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে আইপ্যাক কর্তা অন্যতম শেয়ার হোল্ডার, 33% শেয়ার হোল্ডার আইপ্যাকের এই ভিনেশ চান্দালকে গ্রেফতার করা হয়েছে। 33% শেয়ার হোল্ডার ভিনেশ চান্দালকে গ্রেফতার করার পরদিনই আমরা দেখতে পেলাম যে আইপ্যাক কর্তা, কলকাতার আইপ্যাক কর্তা, এই ভোট কুশলী সংস্থা কলকাতার আইপ্যাকের অন্যতম সদস্য বা অন্যতম কর্তা প্রতীক জৈন, তার ভাই অর্থাৎ কলকিত জৈন এবং তার স্ত্রী অর্থাৎ বারবি জৈনকে ইতিমধ্যে তলব করা হয়েছে এবং আগামীকাল অর্থাৎ বুধবার তাদেরকে যেতে বলা হয়েছে দিল্লির সদর দপ্তরে, ইডির সদর দপ্তরে। এরপর থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তাহলে কি এইবার টার্গেটে প্রতীক জৈন? যেহেতু প্রতীক জৈন কলকাতার বা বলা ভালো যে রাজ্যের শাসক দল তৃণমূলের ভোট কুশলী সংস্থা হিসেবে কাজ করছে, সেক্ষেত্রে কি আইপ্যাকের উপরে একটা টার্গেট করছে বিজেপি? এই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই, এবং তার পাশাপাশি অত্যন্ত প্রাসঙ্গিকভাবে আরো প্রশ্ন উঠছে যে তবে কি আইপ্যাককে চারিদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে এবং ইডি কেন তাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করছে? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠতেই আমি একটু মনে করিয়ে দিতে চাইবো যে গতকাল আইপ্যাকের ভিনেশ চান্দাল গ্রেফতার হতেই কার্যত ফুঁসে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে এনআইএ, ইডি, সিবিআই সবার বিরুদ্ধে কার্যত বিস্ফোরক হয়ে ওঠেন এবং পরিষ্কার করে বলেন যে বিজেপি তাদেরকে দিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং বিজেপি ভালো করে জানে যে এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না এবং সেক্ষেত্রে এদের দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। আমরা সবাই জানি যে 8ই জানুয়ারি ইতিমধ্যে দেখেছি যে আমরা গত মাসের চলতি বছরের 8ই জানুয়ারি আমরা দেখেছি যে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আইপ্যাকের বিভিন্ন অফিসে বা বিভিন্ন কর্তাদের বাড়িতে তদন্ত শুরু হয় বা ইডি হানা দেয়। এই রেড বা হানা দেওয়াতে কয়লা পাচার কেলেঙ্কারি, কয়লার তদন্ত বা কয়লা দুর্নীতি মামলা যে জড়িয়েছিল সেটা আমরা জানি, কিন্তু কিভাবে প্রাথমিকভাবে কয়লা দুর্নীতি বা এই কয়লা পাচারের বিভিন্ন টাকা হাওয়ালার মাধ্যমে আইপ্যাকের কাছে আসতো, এরকম একটা অভিযোগ ছিল। এবং সেক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, এই মামলাটি দায়ের হয় 28শে নভেম্বর 2020 সালে। সিবিআই এই মামলাকে প্রথম এফআইআর করে বা ইসিআর করে এবং এরপর ইডি এই মামলা ইসিআর করে এবং সেক্ষেত্রে ইসিআর করার পরে এই মামলা তদন্ত শুরু করে। সেক্ষেত্রে সেই মামলা তদন্তে চলতি বছর 8ই জানুয়ারি গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় রেড হয় এবং ঠিক সেই রেডের পার্সপেক্টিভে আমরা যদি একেবারে তথ্য যেটা উঠে আসছে ইডি মারফত, যে সেই রেডের পরেই এই ভিনেশ চান্দাল নাকি বলেছিলেন তার অফিসের কর্মচারীদের যে সমস্ত নথি, ইমেল বা তথ্য সব ডিলিট করে দিতে, এবং সেই মোতাবেক ডিলিটও করে দেওয়া হয়। এবং ইডির দেওয়া তথ্য বা ইডি যেটা অভিযোগ করছে যে এই ঘটনার পর থেকে দিনেশ চান্দাল কিন্তু টার্গেট করে নেওয়া হয়, এমনটাই সূত্রের খবর। সেক্ষেত্রে আমরা দেখেছি 8ই জানুয়ারির পর 9ই জানুয়ারি সেই সমস্ত তথ্য ডিলিট হয়ে যায়, এমনটা সূত্রের খবর। এরপর আসবো যে ইতিমধ্যে তাদেরকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে। বলে রাখতে চাইবো যে তাদেরকে কয়লা পাচার দুর্নীতি মামলায় নয়, বরং তাদেরকে অন্য একটি মামলায় হাওয়ালার টাকা যোগের মামলায় গ্রেফতার করা হয়েছে। এবং এখনো যে খবর, এই ভিনেশ চান্দালকে গ্রেফতার করার পিছনে বেশ কিছু তথ্য উঠে আসছে। সেক্ষেত্রে বলে রাখতে চাইবো, চলতি বছরের 28শে মার্চ অর্থাৎ গত মাসে 28শে মার্চ দিল্লি পুলিশ একটা এফআইআর করে এবং সেই এফআইআর এর ভিত্তিতে ইসিআর করে তারপর ইডি তদন্ত নামে এবং তদন্তে নেমে কিন্তু 2রা এপ্রিল বেশ কয়েকটি জায়গায় তল্লাশি শুরু করে। সেক্ষেত্রে তল্লাশি শুরু করার পর বিভিন্ন আইপ্যাকের অফিসে বিভিন্ন আইপ্যাকের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করার পর এই ভিনেশের নাম সামনে আসে এবং তথ্য বলছে ভিনেশের নাম সামনে আসার পর ভিনেশের সমস্ত কিছু খতিয়ে দেখা হয় এবং এরপর তাকে গতকাল রাতে গ্রেফতার করা হয়। যদিও কেন রাতে গ্রেফতার করা হচ্ছে তা নিয়ে ভিনেশ চান্দালের যে আইনজীবী তিনি বিক্ষোভ দেখিয়েছেন। তিনি বলছেন যে এটা গণতান্ত্রিক উপায় নয়, তাকে মধ্যরাতে পেশ করা 24 ঘন্টার মধ্যে পেশ করা যেত, গতকাল সকালে পেশ করা যেত বা আজ সকালে পেশ করা যেত, কেন তাকে গতকাল মধ্যরাতেই পেশ করতে হলো? কোনো আইনজীবী না ছাড়াই তাকে 10 দিনের ইডি হেফাজত দেওয়া হয়েছে। তো এই একটা অভিযোগ থাকছেই। কিন্তু তথ্য যেটা যে
গত 2রা এপ্রিলের যে এনকোয়ারি শুরু হয়, যেখানে 28শে মার্চের এফআইআর যেটা দিল্লি পুলিশ করে সেই হাওয়ালার টাকা, সেখানে 2রা এপ্রিল এনকোয়ারি শুরু হয় এবং শেষ পর্যন্ত গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। ঠিক সেই মামলায় তথ্য উঠে আসছে যেটা, যে বিভিন্নভাবে ইডির কাছে যে তথ্য আসছে যে বহু ট্রানজ্যাকশন হচ্ছিল এই আইপ্যাকের এই ব্যক্তির অ্যাকাউন্টে বা বিভিন্নভাবে আইপ্যাকের অ্যাকাউন্টে, যেখানে ট্রানজ্যাকশন কেন করা হচ্ছে, যেহেতু এই আইপ্যাক একটা ভোটকুশলী সংস্থা, অথচ যেখান থেকে ট্রানজ্যাকশন হচ্ছিল মোটা অঙ্কের টাকা, সেই ট্রানজ্যাকশনের কোনো উত্তর তারা দিতে পারছিলেন না। এবং তার পাশাপাশি এই ভোটকুশলী সংস্থা হওয়ার দরুন রাজনৈতিক দলের থেকে টাকা আসবে, এটা স্বাভাবিক, কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে ওই আইপ্যাকে ওই অফিসগুলো যাদের থেকে টাকা আসছে বা যে কোম্পানিগুলো থেকে টাকা আসছিল, সেই কোম্পানিগুলোর সঙ্গে রাজনীতির বা কোনো পলিটিশিয়ানদের কোনো যোগাযোগই নেই। ফলে সেক্ষেত্রে কেন এই টাকা আসছিল, কিভাবে এই টাকা আসছিল, সেই একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই কিন্তু উঠছে। এবং তার পাশাপাশি যে প্রশ্নটা আরো উঠছে, যে ইডির কাছে যে তথ্য এসে পৌঁছচ্ছে যে প্রায় 13.5 কোটি টাকা রাম সেতু ইনফ্রাস্ট্রাকচারের নামে একটা 13 কোটি টাকার একটা লোন তার কাছে যায় এবং এই আইপ্যাকের কাছে যায়। এবং সেক্ষেত্রে তথ্য পাওয়া যাচ্ছিল যে রাম সেতু ইনফ্রাস্ট্রাকচারের নামে যে টাকা যাচ্ছে, সেক্ষেত্রে বা ঋণ যাচ্ছে, সেই ঋণে কোনোভাবে সেই ঋণের ডিট পেপারে এটা উল্লেখ করা নেই যে কবে টাকা ফেরত দিতে হবে, কোন শর্তে টাকা নেওয়া হলো, টাকা ফেরতের কি শর্ত থাকবে, সেসব কিচ্ছু উল্লেখ করা নেই। ফলে সেই জায়গা থেকে কিন্তু ইডির একটা সন্দেহ হয় এবং এরপর তদন্ত শুরু হলে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়। এবং এই হাওয়ালার টাকা তথ্য উঠে আসছে যে ঘুর পথে কি কলকাতার অফিসে বা কলকাতার আইপ্যাকের সংস্থার কাছেও গিয়েছে। এই প্রশ্ন ওঠার পরেই স্বাভাবিকভাবেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য কলকাতার আইপ্যাকের যে কর্ণধার অর্থাৎ প্রতীক জৈনের স্ত্রী অর্থাৎ বারবি জৈন এবং তার ভাই প্রতীক জৈনকে তলব করা হয়েছে। এ প্রসঙ্গে বলে রাখতে চাইবো, গত বছর 2020 28শে নভেম্বর রিজু করা যে এফআইআর সিবিআই এবং ইসিআই এবং এরপর ইডির তরফ থেকে যে মামলা 28শে নভেম্বর 2020 রুজু করা হয় এবং সেই মামলা তদন্তে কিন্তু 8ই জানুয়ারি অর্থাৎ এই চলতি বছর 8ই জানুয়ারি আইপ্যাকের বিভিন্ন জায়গায় তলব করা হয়, আইপ্যাকের বিভিন্ন জায়গায় রেড করা হয়। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আইপ্যাকের কর্ণধারের বাড়ি গিয়ে এবং সেই সংস্থার অফিসে গিয়ে কিছু ফাইল নিয়ে আসেন এমনটা অভিযোগ, এবং সেই মামলার তদন্ত কিন্তু সুপ্রিম কোর্টে চলছে এবং আগামীকাল সেই মামলার শুনানি রয়েছে। এর মধ্যেই হাওয়ালার একটা অন্য মামলা তাদেরকে গ্রেফতার করা হলো। ফলে সব মিলিয়ে ইডি যে চারিদিক থেকে এই কর্তাদের বা আইপ্যাককে ঘিরতে শুরু করেছে সেইটা কিন্তু কার্যত পরিষ্কার। এবং তার পাশাপাশি ইতিমধ্যে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু সরাসরি অভিযোগ করছেন, যখন যা চাইছে ইডি, সিবিআই, এনআইএ তাদের সবাইকে পাঠিয়ে দিচ্ছে, বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, আমাদের ভোটকুশলী সংস্থাকে ভয় দেখানোর চেষ্টা করছে। ফলে সব মিলিয়ে এই একটা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ সেটা কিন্তু তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যে করতে শুরু করে দিয়েছে। যদিও এ প্রসঙ্গে একেবারে শেষ যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আইপ্যাক কিন্তু কোনোভাবেই এখনো অবধি কোনো স্টেটমেন্ট না দিলেও এটা পরিষ্কার যে আইপ্যাকের এই কর্তা গ্রেফতারিতে কার্যত আইপ্যাকের অন্যান্য যে কর্তা তারা কিন্তু চাপে থাকছে এবং চাপে রয়েছে এই মুহূর্তে। সব মিলিয়ে ইডি যদি তাদেরকে ঘিরতে শুরু করে, সেক্ষেত্রে তাদের পরবর্তী পদক্ষেপ কি হয় এবং এই গোটা ঘটনায় একদিকে কয়লা এবং অন্যদিকে হাওয়ালা, সব মিলিয়ে এই দুটো দ্বৈত চাপে আলটিমেট পদক্ষেপ এবং আলটিমেট এই জল কতদূর গড়ায় সিবিআই, ইডি বা অন্য ক্ষেত্রে এই আইপ্যাকের, সেটাই এখন দেখা।